ওয়ান সাইডেড অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে বার্সেলোনা প্রবেশ করলো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। এবার দেখা যাক অপোনেন্ট কে হবে, রিয়াল মাদ্রিদ না অ্যাটলেটিকো দে মাদ্রিদ, সেটা পরের কথা। বাট আজকের গেমটা ছিল পুরো রুনি বাগজির জন্য। ওরা প্লেয়ার ভাই, রুনি বাগজি। আমাদের বার্সেলোনা ফ্যানদের সব থেকে বড় আক্ষেপ হলো রুনি বাগজি আর লামিন ইয়ামাল সেম পজিশনে খেলে, সেই জন্য প্লেয়ারটা প্রপারলি সুযোগ পায় না। বাট রুনি বাগজি যখনই সুযোগ পায় তখন সে দেখায় যে তার পোটেনশিয়াল কতটা, সে কতটা বড় লেভেলের প্লেয়ার। হ্যাঁ, হয়তো লামিন ইয়ামালের লেভেলের প্লেয়ার না, বা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এদের লেভেলের প্লেয়ার না, এখন সময় লাগবে রুনি বাগজিকে যেতে। কিন্তু রুনি বাগজি যতটা বল পায়ে পেলে যতটা ভরসাযোগ্য প্লেয়ার রুনি বাগজি কারেন্টলি, বার্সেলোনা ছাড়া যদি অন্য কোনো ছোট টিম হয়ে খেলতো রুনি বাগজি অবশ্যই স্টার্ট করতো। এতটা পোটেনশিয়াল ওরা প্লেয়ার ছেলেটা। 2টো অ্যাসিস্ট, একটা গোল। আর গোলটা ভাই, হ্যাঁ হয়তো উনাই সিমনের কিছুটা মিস্টেক ছিল, বা তার আগে ওই ডিফেন্ডারকে কাটিয়ে বলটা এগিয়ে নিয়ে গিয়ে যে গোলটা করা, ওটাও দুর্দান্ত গোল করেছে রুনি বাগজি। আর লামিন ইয়ামাল কালকে খেলেনি, কারণ আগের দিন গ্রুপ ট্রেনিং এ লামিন ইয়ামাল কিছুটা ইনজোর্ড হয়ে গিয়েছিল, বা সামান্য পেন ছিল, সেই জন্য লামিন ইয়ামালকে না খেলিয়ে ফ্লিক ঠিক করলো যে রুনি বাগজিকে খেলাবে। আর ভাই রুনি বাগজি যখনই সুযোগ পাচ্ছে তখনই পারফরমেন্স দিচ্ছে, যখনই সুযোগ পাচ্ছে তখনই পারফরমেন্স দিচ্ছে। এবার অনেক সময় আমরা দেখি লামিন ইয়ামালকে জোর করে 90 মিনিট খেলানো হয়, সে টানতে পারে না, তাও 90 মিনিট খেলে। এবার এইটা থেকে বোঝা যায় যে লামিন ইয়ামাল এখন 90 মিনিট না খেলেও 60-70 মিনিট খেলেও রুনি বাগজি কিন্তু লামিন ইয়ামালের জায়গায় সিম্পলি খেলতে পারবে। আর ফেরমিন লোপেজও কালকে দুর্দান্ত খেলেছে। ফেরমিনেরও 2টো অ্যাসিস্ট, একটা গোল। আর রাফিনার যে গোলটা প্রবাবলি দ্য বেস্ট গোল ম্যাচের, সেটাও রাফিনাও ভালো খেলেছে। আর ফেরান দ্য শার্ক ফাইনালি গোল পেয়েছে। ভাই শার্ক গোল পাওয়া বার্সেলোনা ফ্যানদের জন্য একটা রিলিফের ব্যাপার যে ফেরান গোল পেয়েছে। ফেরান যা করার মাঠে করে, কিন্তু যখন গোল দেওয়ার 5টা গোল দেওয়ার সুযোগ পেলে ফেরান একটা গোল দেবে সেটা না, কিন্তু আমাদের প্রপারলি নাম্বার 9 লাগবে। ফেরানের উপর ভরসা করে একটা সিজন পুরোপুরি কাটানো সম্ভব না। কালকে বার্সার ডিফেন্সও ভালো খেলেছে। কুন্ডে, এরিক, পাউ কুবার্সিয়া আর বালদে ডিফেন্স ফোরে স্টার্ট করেছিল। জেরার্ড মার্টিনকে কালকে রেস্ট দিয়েছিল। এরিক গার্সিয়া ডিএম থেকে ডিফেন্সে চলে গিয়েছিল, পুরোপুরি ডিফেন্স ভালো খেলেছে। জোয়ান গার্সিয়ার কিছু করতে হয়নি কালকে সেরকম। ফার্স্ট হাফে 4টে গোল দিয়ে দিয়েছিল বার্সেলোনা, আর লাস্টে একটা গোল দিল সেকেন্ড হাফে। সো ইজিলি উইন। আমি কালকে অবশ্যই ভেবেছিলাম বার্সেলোনা জিতবে, কারণ অ্যাথলেটিক ক্লাবের এই সিজনের ফর্ম খুব একটা ভালো না, তার উপরে নিকো উইলিয়াম স্টার্ট করতে পারেনি। তো তাই যাক, পরের ম্যাচে কাকে ফেস করবে, রিয়াল মাদ্রিদ না অ্যাথলেটিকো মাদ্রিদ, ম্যাচটা আজ রাত্রে 1:30 থেকে স্টার্ট হবে। এই ম্যাচটা দেখার জন্য আমি এক্সাইটেড হয়ে আছি যে 12 তারিখ ফাইনালে কাকে ফেস করতে হবে বার্সেলোনাকে। তো এই তো হলো স্প্যানিশ সুপার কাপের খেলা। এবার একটু প্রিমিয়ার লিগে আসা যাক। ভাই সিটি আবার পয়েন্ট ড্রপ করে দিয়েছে। এবারে অলমোস্ট কনফার্ম হতে যাচ্ছে যে আর্সেনাল ভাই লিগটা এবার জিতবে। 8 পয়েন্টের লিগ হয়ে গেছে আর্সেনালের। সো এখান থেকে তো আশা করি বটল করা উচিত না আর্সেনালকে। আমরা আগেও দেখেছি 8 পয়েন্টের লিডে, ক্রিসমাসে 8 পয়েন্টের লিড নিয়ে গিয়ে আর্সেনালকে বটল করতে, কিন্তু এখন কারেন্টলি সিটি আবার ড্রক। আর সিটির সব থেকে বড় বিষয় হলো সিটির যে মেন ডিফেন্ডার গুলো তারা কিন্তু আউট ইনজোর্ড আছে। সিটির যে মেন দুটো সিবি স্টার্ট করেছিল তাদের দুজনের বয়স কিন্তু 20 বছরের কম। সো অত্যাধিক আনএক্সপিরিয়েন্স দুটো সিবি, এদিকে নাথানাকে আর এদিকে নুনেজ। সিটির যে মেন অস্ত্র, মেন ডিফেন্সের যে ভরসাযোগ্য প্লেয়ারগুলো, গর্দিওল, স্টোনস, রুবিন ডিয়াস, তারা কিন্তু স্টার্ট করেনি, তারা ইনজোর্ড সবাই ছিল। অনেকেই আশা করেছিল যে সিটি এবারে লিগটা আস্তে আস্তে পিছিয়ে পড়বে, কিন্তু ভাই কালকে অ্যাস্টন ভিলা যদি ড্র না করতো, যদি 0-0 ড্র না করতো, কালকে কিন্তু অ্যাস্টন ভিলার চান্স ছিল সেকেন্ডে উঠে আসার। সো সেখানেও অ্যাস্টন ভিলা কিছুটা ফাম্বল করেছে কালকে। আর অ্যাজ ইউজুয়াল হাল্যান্ড তো গোলস করবে। সিটির অ্যাটাক কিন্তু অতটা প্রমিনেন্ট লাগছে না, তাও কিন্তু হাল্যান্ড গোল করা স্টপ করছে না, হাল্যান্ড কিন্তু স্কোর করছে। আর কালকে স্পার্স ম্যাচে কিন্তু স্পার্স বর্নমাথ যে ম্যাচটা হয়েছে, সিটির যে নতুন সাইনিং অ্যান্থনি সিমিনিও, সে কিন্তু শেষ গোলটা করে বর্নমাথের ফ্যানদের বিদায় জানিয়ে দিয়েছে, চোখের জল দিয়ে বিদায় জানিয়ে দিয়েছে। সিমিনিও কিন্তু এবার নেক্সট ম্যাচ থেকে সিটিতে আসবে। সো দেখা যাক সিমিনিও কতটা সিটির অ্যাটাককে ইমপ্রুভ করতে পারে। হয়তো ডকুর জায়গায় সিমিনিও স্টার্ট করবে লেফট উইং এ, আর ডোকু রাইট উইং থেকে স্টার্ট করবে। সিটি যেখানে পয়েন্টস ড্রপ করে সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড কিভাবে পিছিয়ে থাকে ভাই। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ম্যাচ 2-2 গোলে ড্র করেছে বার্নলির সাথে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্যারেন ফ্লেচার ছিল কালকে ম্যানচেস্টার ইউনাইটেডের ইন্টারিম কোচ। সে তার ফরমেশন 4-2-3-1 খেলিয়েছিল। আর সব থেকে বড় কথা ছিল কালকে কিন্তু ব্রুনো ফার্নান্ডেস ব্যাক করেছিল। ভাই অত বড় ইঞ্জুরির পরে এত তাড়াতাড়ি ব্যাক করা কিন্তু সাধারণ ব্যাপার না। ব্রুনো ফার্নান্ডেস কি দিয়ে তৈরি আমার জানা নেই, কিন্তু কালকে ব্রুনো ফার্নান্ডেসও ব্যাক করেছিল। আর ব্যাক করার সাথে সাথে সে কিন্তু তার প্রিফারেবল পজিশন নাম্বার 10 কাম এসএস সেই পজিশনেই স্টার্ট করেছিল। আর যে সেস্কো গোলের জন্য আকাল পড়ে গেছিল, যে সেস্কোর কাছে গোলের জন্য আকাল পড়ে গেছিল, সেই সেস্কো কালকে একটা দুটো গোল করে দিল। কিন্তু বার্নলিকে ইজিলি ম্যানচেস্টার ইউনাইটেড হারানো উচিত। ম্যানচেস্টার ইউনাইটেড যে পোটেনশিয়ালের, যে ক্যালিবারের টিম, সো বার্নলিকে ইজিলি হারানো উচিত ছিল। কালকে এডেম হেভেনের যদি ওন গোলটা না হতো বা মিস্টেকটা না হতো, তাহলে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড জিতে যেত। সো বার্নলিকে হারানো উচিত ছিল। বার্নলি একটা রিলিগেশন ব্যাটল টিম, সেই টিমকে ইজিলি হারানো উচিত। একটা ভালো কোচ আসলে ম্যানচেস্টার ইউনাইটেড আরো উন্নতি করবে। সো দেখা যাক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ কে হয়, না ড্যারেন ফ্লেচারকে অ্যাজ এ ইন্টারিম জুন মাস অব্দি টানতে দেবে, বা ওলেগানো সোলস্কারকে আনাবে আবার, এটা দেখার বিষয়। সো ম্যানচেস্টার ইউনাইটেড এগেন পয়েন্ট ড্রপ করলো, আর লিগ টেবিলের সাথে বজায় আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ম্যানচেস্টার ইউনাইটেডের ঠিক পরেই 8ম স্থানে রয়েছে কিন্তু চেলসি। ভাই চেলসির সিচুয়েশনটা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। এখন বলা যাচ্ছে না চেলসি ইউসিএল তো বাদ দাও, চেলসি কি ইউরোপের
ফুটবলের জন্য কোয়ালিফাই করতে পারে, বিট কনফারেন্স, বিট ইউরোপা লিগ, সেই সব সিচুয়েশনে কি চেলসি কোয়ালিফাই করতে পারবে, এটা এখন ভাবার বিষয়। আর চেলসি যে মেন প্লেয়ার মার্ক কুকুরিয়া, তার দ্বারাও মিস্টেক অলমোস্ট হয়ে গেল, সেও ভাই কালকে রেড কার্ড দেখে ম্যাচের বাইরে চলে গেল। আর চেলসির মানে লিয়াম রোজেনিয়ার কিন্তু ম্যাচটা দেখতে স্ট্যান্ডে এসেছিল। লিয়াম রোজেনিয়ার এখন কারেন্টলি সাইড লাইনে আসতে পারবে না। লিয়াম রোজেনিয়ার ম্যাচটা দেখতে কালকে স্ট্যান্ডে এসেছিল। এবার সে দেখলো চেলসির কোন কোন প্লেয়ারদের দিয়ে কি কি করানো যাবে। আর লিয়াম রোজেনিয়ার সব থেকে বড় ব্যাপার হলো সে কিন্তু একটা বল প্লেয়িং গোলকিপারের দ্বারা খুবই এফেক্ট হয়। লিয়াম রোজেনিয়ার সব থেকে বড় পয়েন্ট, সে একটা বল প্লেয়িং গোলকিপার, তার লাগেই লাগে। সো কালকে লিয়াম রোজেনিয়ার স্ট্যান্ডে ছিল আর চেলসির পয়েন্টস ড্রপ। সো এবার ইউসিএল এ কোয়ালিফাই করা চেলসির জন্য অত্যন্ত চাপের ব্যাপার, বিশেষ করে এসিএন। আমার তো মনে হয় না চেলসি এসিএন ইউসিএল এর জন্য কোয়ালিফাই করবে। আর্সেনাল, সিটি আর অ্যাস্টন ভিলা তো শিওর কোয়ালিফাই করছে। ফোর্থ টিমটা কে হয় সেটাই দেখার বিষয়। আর মোস্ট প্রবাবলি নেক্সট ম্যাচ থেকে ম্যাকফার্লের জায়গায় লিয়াম রোজেনিয়ার সম্পূর্ণ কোচিং এর দায়িত্বটা নিয়ে নেবে। আর অ্যাজ ইন্টারিম আছে ম্যাকফার্লে, সো সেখান থেকে লিয়াম রোজেনিয়ার সম্পূর্ণ কোচিং এর দায়িত্বটা নিয়ে নেবে। সো লিয়াম রোজেনিয়া কিভাবে তার প্ল্যানগুলোকে ইনপুট করবে চেলসির টিমে, কারণ চেলসির টিমে তো কোনো অভাব নেই। চেলসির টিমের যে পেস, ডিফেন্স, মিডফিল্ডার তো টপ চেলসির। সো সেইগুলো কিভাবে ইনপুট করবে বা ইমপ্লিমেন্ট করবে সেটাই দেখার বিষয়। আর ইউসিএল এ বা ইউরোপা লিগে কোয়ালিফাই করাতে পারে কিনা সেটাও দেখার বিষয়, না কি তাড়াতাড়ি শ্যাক হয়ে যাবে, এটা সবাই তাকিয়ে আছে লিয়াম রোজেনিয়ারের দিকে। সো দেখা যাক আর্সেনাল কি লিগ জিতবে, আর বার্সেলোনার এগেনস্টে কে ফেস করবে সুপার কোপা দে স্পানার ফাইনালে, আর ম্যানচেস্টার সিটি কি কোনোভাবে নিজেদেরকে কামব্যাক করিয়ে লিগে টপ স্থানে বজায় রাখতে পারে, এটাই পরবর্তীকালে দেখার বিষয়। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। গুড বাই।